আসসালামু আলাইকুম। ডক্টরলা.কম আয়োজিত ফেসবুকে লাইভ প্রোগ্রাম ডক্টরলায় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে থাইরয়েড ও হরমোনের সমস্যা। তাই আজ আমরা আমাদের সেটে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার এম এ হালিম খান স্যারকে। তিনি ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছেন শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকাতে। দর্শক, আমাদের এই প্রোগ্রামটি যেটি এখন ফেসবুকে লাইভে চলে গিয়েছে, সেখানে কমেন্টে গিয়ে আপনারা আপনাদের বয়স উল্লেখ করে আপনাদের সমস্যাটি লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানাতে এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের সেটে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এই অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গায় দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আজকের বিষয় হচ্ছে থাইরয়েড এবং হরমোনের সমস্যা। তো প্রথমে যদি স্যার আমাদেরকে একটু বলে নিতেন যে হরমোন জিনিসটা কি? খুব সুন্দর প্রশ্ন। আহ, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে হরমোন জিনিসটা আসলে কি, চোখে দেখা যায় না। হরমোন জিনিসটা এটা বাংলা শব্দ অর্থ প্রাণরস। মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত শরীরের নানা কাজ করার জন্য এই হরমোনের দরকার হয়। আপনাকে যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, মানুষের জন্ম হয় শুক্রাণু এবং ডিম্বাণু দিয়ে। ডিম্বাণু। মানুষ তৈরি র মেটেরিয়াল, এগুলো কাঁচামাল, সেগুলো তৈরি হয় হরমোনের প্রভাবে। তারপরে মায়ের পেটের ভিতরে ভ্রূণ তৈরি হয়, ভ্রূণটা আস্তে আস্তে বড় হতে থাকে হরমোনের প্রভাবে। তারপরে সে যখন সন্তানটা বড় হয়, যখন প্রসব হয়, তখন সেটাও বের হয় হরমোনের প্রভাবে। অক্সিটোসিন নামে একটা হরমোন জরায়ুতে চাপ দেয় এবং সন্তানটা ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরে তার বিকাশ এবং বৃদ্ধির জন্য তার এই হরমোনের দরকার হয়। গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইত্যাদি ইত্যাদি হরমোন। তারপরে তার যখন কৈশোর আসে, যখন তার বয়ঃসন্ধিকাল শুরু হবে, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, এই হরমোনগুলো আধিক্য দেখা দেয় অল্প করে একটু, এবং এই আধিক্যের জন্যই দেখা যায় তার এই বয়ঃসন্ধিকালটা আসে। তারপরে আসে যৌবনকাল। এই যৌবনকালটাও পুরোপুরি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে তার সে বিয়ে শাদী করে বাচ্চা হয়, এগুলো সবকিছুই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে তার বয়স যখন আস্তে আস্তে কমতে থাকে, হরমোন লেভেল গুলো, অনেক হরমোন আছে বেড়ে যায়, অনেক হরমোন কমতে থাকে। কমতে। ইভেন একজন মানুষ যখন মারা যায়, তখন মারা যাওয়াটা আসলে কি, যখন ধরেন যে তার স্ট্রোক হলো বা তার হার্টে কোনো প্রবলেম হলো, কোনো শক হলো, তখন দেখা যাবে তার হরমোন গুলো আর কাজ করতে পারতেছে না বলেই আসলে একজন মানুষ মারা গেছে। জি স্যার। হরমোনটা চেষ্টা করে শেষ পর্যন্ত একজন মানুষকে টিকিয়ে রাখার জন্য। যেমন ধরেন কর্টিসল, এরকম গুরুত্বপূর্ণ কিছু হরমোন আছে আমাদের শরীরে, যেগুলো আসলে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ডোপামিন, ওই সমস্ত হরমোন নিঃসৃত হয়ে মানুষকে আসলে শেষ পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করে। যখন পারে না, তখনই আসলে ফেল করে এবং মানুষ মারা যায়। তাহলে জন্ম থেকে আমরা তো মৃত্যু স্যার পর্যন্ত, হরমোনকে লাইফ সাপোর্টও বলে থাকি মাঝে হ্যাঁ মাঝে। লাইফ সাপোর্ট বলে থাকি। জি। এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি দেখেন যে কত গুরুত্বপূর্ণ কাজগুলো হরমোন করে থাকে। এবং এই যখন যে স্টেজে কাজ করা দরকার, তখন সেই স্টেজে যদি ওই হরমোনের আধিক্য দেখা দেয় বা হরমোন হ্রাস পায়, তখনই আসলে একটা অসুখ দেখা দেয়। সেগুলোকে আমরা আসলে বলি হরমোনের সমস্যা। হরমোনের সমস্যা। স্যার, হরমোন জনিত কি কি সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে এসে থাকেন? খুব ভালো প্রশ্ন করেছেন। অনেক সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। হরমোনের সমস্যার তো আসলে শেষ নেই, অনেক অনেক প্রবলেম আছে। তো কমন যে প্রবলেম গুলো আছে আমি বলি আমাদের দেশে। এক নম্বর যদি বলে ডায়াবেটিসের সমস্যা। হ্যাঁ, এটা ইনসুলিন নামক একটা হরমোন আমাদের পেটে হাড়াহাড়ি ভাবে একটা গ্রন্থি আছে যেটা অগ্নাশয়। এখানে বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। এই ইনসুলিন যদি কমে যায়, তাহলে তার ডায়াবেটিস হয়ে যায়, ডায়াবেটিস বা ব্লাড সুগার লেভেলটা বেড়ে বেড়ে যায়। যায়। জি। আর আরেকটা গুরুত্বপূর্ণ হলো থাইরয়েড গ্রন্থি। আজকে আমাদের সাবজেক্ট যেটা থাইরয়েড জি গ্রন্থি, স্যার। থাইরয়েড গ্রন্থিটা আসলে গলায় আছে এবং এটা অনেকটা দেখতে প্রজাপতির মতো। ঠিক আছে, প্রজাপতি যেরকম দুইটা ডানা থাকে, মাঝখানে একটু চিকন জায়গা, ওই রকম প্রজাপতির মতো দেখতে। এইখান থেকে থাইরয়েড হরমোন বা থাইরক্সিন বের হয়। এই হরমোন শরীরের মাথা থেকে পা পর্যন্ত নানাবিধ কাজ করে থাকে। একটু আগে আমি যেরকম বললাম, বৃদ্ধি, বিকাশ, এই সবগুলো কাজ করে থাকে। শুধু এগুলো না, আরো অনেক কাজ করে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, তাহলেও সমস্যা।
আবার থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলেও তাহলেও সমস্যা। শুধু থাইরয়েড হরমোনের ক্ষেত্রে নয়, যে কোনো যে কোনো হরমোন, হরমোনের ক্ষেত্রে। জি স্যার। যে কোনো হরমোনের একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে, বেড়ে গেলেও সমস্যা, কমে কমে গেলেও গেলেও সমস্যা। সমস্যা। জি স্যার। থাইরয়েড হরমোনের পরে যে সমস্যাগুলো আসে সেগুলো অনেক সময় ছেলে মেয়ে আলাদা ক্ষেত্রে বলা উচিত। মেয়েদের মাসিকের সমস্যা অনেক সময় নিয়ে আসে, ছেলেদের ক্ষেত্রে যৌবনের বিভিন্ন সমস্যা নিয়ে আসে। এগুলোই আমাদের দেশে কমন জি স্যার। মোটামুটি হরমোনের সমস্যা। স্যার আমাদের আজকের বিষয়ের মধ্যে আরো একটি অংশ হচ্ছে থাইরয়েডের সমস্যা। তো প্রথমে আমরা থাইরয়েড নিয়ে যদি একটু কথা বলি স্যার। থাইরয়েড একটা গ্ল্যান্ড আপনি বলছিলেন স্যার। তো এটা কোথায় অবস্থিত এবং এই গ্ল্যান্ডটার আমাদের বডিতে মানে এটার গুরুত্বটা কি স্যার, যদি একটু বলতেন। থাইরয়েড গ্রন্থি একটু আগেই বলেছি আমি, গলার সামনের দিকে প্রজাপতির মতো দেখতে একটা গ্রন্থি। এটা বড় দুইটা লোব থাকে এবং এই গ্রন্থির ভিতর থেকে হরমোন তৈরি হয় যেটাকে আমরা থাইরক্সিন, থাইরয়েড থাইরয়েড হরমোন বলে থাইরয়েড থাকি। হরমোন বলে থাকি। জি দুই স্যার। ধরনের হরমোন, এগুলো সবার জানার দরকার নেই। তো থাইরয়েড হরমোন, এই থাইরয়েড হরমোনটা যদি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়, তখন সেটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস বলে থাকি। এবং এই থাইরোটক্সিকোসিস বা হাইপার থাইরয়েডিজমের রোগীরা দেখা যাবে যে আহ, উনি অনেক বেশি খাচ্ছেন কিন্তু আবার শরীরের ওজন কমে যাচ্ছে, মানে লিন এন্ড থিন হয়ে গেছেন। শরীর অনেক বেশি ঘামে, বুক ধড়ফড় করে, বহুবার পায়খানা হয়, হ্যাঁ, চোখ অনেক সময় বড় হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে আর কি। মানে স্যার ব্যাপারটা হচ্ছে কমে গেলে আমরা সেটাকে হাইপোথাইরয়েডিজম বলবো, হ্যাঁ, আর বেড়ে আর গেলে বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম হাইপার বলবো। থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস থাইরয়েডক্সিকোসিস। স্যার বলা এটা হয়। কি বাচ্চাদেরও হতে পারে স্যার? হ্যাঁ, বাচ্চাদেরও হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কি স্যার আলাদা কোনো নাম আছে স্যার এটার? বাচ্চাদের ক্ষেত্রে থাইরোটক্সিকোসিসের আলাদা কোনো নাম আলাদা নাম নেই? নাম নেই। মানে একই আমরা জিনিসটা হ্যাঁ, বলবো। আচ্ছা স্যার। স্যার থাইরয়েড গ্ল্যান্ডের আমাদের বডিতে থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা কি? থাইরয়েড গ্ল্যান্ড, এই যে থাইরয়েড হরমোন বের হয়, হুম। ওই হরমোনটা মাথা থেকে পা পর্যন্ত নানাবিধ আমি বলবো বিপাকের কাজ করে থাকে। একই হরমোন বিভিন্ন রকম কাজ করে। এক নাম্বার, যেমন আমি বলে যে আমিষ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, এগুলোর বিপাকে যেরকম সহায়তা করে, একই রকম ভাবে দেখবেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানাবিধ কাজ, যেমন বাচ্চাদের বুদ্ধি বিকাশ, স্নায়ুতন্ত্রের বিকাশ এবং স্নায়ুতন্ত্রের কাজ, গ্রোথ এন্ড ফাংশন, ডেভেলপমেন্টে কাজ করছে স্যার এগুলো তো এগুলো আছেই। আসলে। বিকাশ এবং বৃদ্ধিতে তো আছেই। এছাড়া নানাবিধ একটা হরমোন বিভিন্ন রকম কাজ করতে পারে। জি স্যার। স্যার এই হরমোনটা যদি ঠিকমতো কাজ না করে বা গ্ল্যান্ডটা যদি ঠিকমতো কাজ না করে, সেই ক্ষেত্রে আমাদের বডিতে কি অন্য কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এই হরমোনটা যদি এমনিতে জন্ম থেকে থাইরয়েড হরমোন না থাকে, গ্ল্যান্ডটা গ্ল্যান্ড না না থাকতে থাকতে পারে, পারে। জি জি। ঠিক আছে, ওই বাচ্চাদের জন্য এটা খুব একটা দুঃসংবাদ যে বাচ্চাদের যদি থাইরয়েড গ্রন্থি জন্ম থেকে না তৈরি হয়, তখন তার থাইরয়েড হরমোন সারা জীবন দেখা যাবে তৈরি হওয়ার আর জায়গা নেই। এবং এই বাচ্চারা সাধারণত দেখা যায় যে মেন্টালি খুব থাকে আর কি, বুদ্ধি কম থাকে এদের, ঠিক আচ্ছা আছে। স্যার। জি। এবং এদের শারীরিক আরো বিভিন্ন লক্ষণ দেখা দেয়, যে জিহ্বা বড় থাকে, পেট বড় হয়ে যায়, হ্যাঁ, জি ঠিক স্যার। মতো কাজ করতে পারে না, অনেক সময় জন্ডিস দেখা দেয়, বুকের দুধ টেনে খেতে পারে না, এটা বেশ সমস্যা দেখা দেয়। আর আরেকটা জিনিস হলো যে গর্ভাবস্থায় ডায়াবেটিস থাইরয়েড থাইরয়েড। হরমোনের সমস্যা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেক মায়েদের এই থাইরয়েডের সমস্যা আছে। অনেক দেখা যায় যে গর্ভাবস্থায় উনি আগে যেভাবে খেতেন হরমোন, সেভাবেই কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছেন, ডাক্তারের সাথে কোনো যোগাযোগ নাই। কিন্তু এটা কিন্তু ঠিক না। গর্ভাবস্থায় একটা নির্দিষ্ট টিএসএস এর লেভেল আসলেই শুধুমাত্র প্রেগনেন্ট হওয়া যাবে, তার আগে হওয়া যায় না। হওয়া যাবে না। জি। এবং সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে হতে হবে। ইচ্ছা করলেই প্রেগনেন্ট হওয়া যাবে না। হলে যে বাচ্চার যখন ব্রেইনের ডেভেলপমেন্ট হয়, থাইরয়েড হরমোন খুব এসেনশিয়াল তখন। যদি মায়ের সেই হরমোনের অভাব থাকে, তখন বাচ্চার এই হরমোনের অভাবে স্নায়ু অনেক সময় ডেভেলপ হয় না। ডেভেলপ হয় না। জি স্যার। সেক্ষেত্রে তার ভবিষ্যতে তার দ্বারা খুব দেশ ও জাতির খুব বেশি উপকার হবে না সেই বাচ্চার দ্বারা। এই মানে জন্য স্যার মায়েদেরকে মায়ের সচেতন গর্ভে থাকতেই বাচ্চার সমস্যাটা হবে স্যার? হবে, হ্যাঁ। মানে এবং তখন থেকেই তার শুরু হয়ে যাবে শুরু হয়ে থাইরয়েডের যাবে। আরেকটা সমস্যা? জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং ওষুধের ডোজ বাড়াইতে হবে। সাধারণত মানে 30 ডাক্তার যেভাবে তাকে ট্রিটমেন্টটা দিবে ট্রিটমেন্ট সেভাবেই দিবেন তাকে সেটা সেটা ফলো বাড়াইতে করতে হবে। হবে। এবং এই এই মেসেজটা একজন সাধারণ মানুষেরও থাকা দরকার, যে আমার ডাক্তারের সাথে দেখা করতে হবে এবং থাইরয়েড হরমোনের ডোজটা বাড়াইতে হবে। বাড়াতে কারণ হবে। হলো তখন মায়ের যেটা দরকার সেটা তো দরকারই, তার যে বাচ্চা আছে তার জন্য থাইরয়েড হরমোন দরকার। এই জন্য প্রায় 30% করে ডোজ বাড়াইতে হয়। আরেকটা জিনিস হলো, প্রেগনেন্সির যে প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস, সেই সময় কিন্তু থাইরয়েড হরমোনের টিএসএস এর লেভেলের ভ্যালু কিন্তু আলাদা আলাদা। জি। সেটা ডাক্তারই বুঝবেন যে কোন লেভেলে তখন রাখতে হবে। মানে স্যার কথাটা হচ্ছে যে তাকে ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। হতে হবে এবং ডাক্তারের পরামর্শক্রমে তাকে
ওষুধগুলো নিতে ওষুধ হবে। নিতে হবে। আরেকটা জি। জিনিস হলো যে এমনিতে আমরা একটা রোগীকে বলি যে আপনি থাইরয়েড হরমোন 1.5 মাস 2 মাস বা 3 মাস 4 মাস পরে পরীক্ষা করে দেখা করাবেন, কিন্তু গর্ভাবস্থায় সম্পূর্ণ আলাদা। গর্ভাবস্থায় প্রতি মাসে থাইরয়েড হরমোনের পরীক্ষা করতে হবে পরীক্ষা করতে হবে, এবং ডাক্তারের সাথে যোগাযোগ করতে যোগাযোগ হবে। করতে। জি স্যার। স্যার যদি আমাদেরকে একটু আলাদাভাবে বলে নিতেন যে থাইরয়েডের যে সমস্যাগুলো আপনি বলছিলেন, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এগুলার লক্ষণগুলো কি কি স্যার? হ্যাঁ, তো হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস একটু আগে যেরকম আপনাকে বললাম যে শরীর অনেক বেশি মানে স্যার ঘামবে। দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে আসলে হ্যাঁ, লক্ষণগুলো কি কি, তারা কি হ্যাঁ। দেখলে বুঝবে যে তাদের থাইরয়েডের সমস্যাটি হচ্ছে? প্রথম হলো যে আহ, আহ, অনেক বেশি খাবে কিন্তু তার স্বাস্থ্য আবার কমে যাচ্ছে। মানে স্যার বুক ধরফর, শুকায় যাবে স্যার। হ্যাঁ বুক ধরফর করছে, আহ, শরীর ঘাম অনেক বেশি ঘামে, তারপরে ওজন কমে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় চোখ বড় হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় তার মানসিক সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে এবং হার্টের সমস্যা দেখা দেয়। এরকম জি স্যার। জটিল সমস্যা হতে পারে এবং এই রোগীরা সাধারণত দেখা যায় যে বলে যে বহুবার পায়খানা হয়, রাতে ঘুম হয় না, এই টাইপের সমস্যাগুলো প্রধানত নিয়ে আসে আর কি। স্যার এবং এদের অনেক সময় ডায়াবেটিসও থাকতে পারে। ডায়াবেটিস। স্যার হাইপোথাইরয়েডিজমের পেশেন্টে? হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে আহ, ওজন অনেক সময় বেড়ে যাচ্ছে, দিনের বেলা সারাদিন ক্লান্তি বোধ হয়, ঘুম ঘুম ভাব হয়, শরীর মোটা হয়ে যাচ্ছে, কোনো কাজে আগ্রহ নাই, হ্যাঁ চুপচাপ বসে থাকে, এই এই ধরনের সমস্যা। অনেক সময় তার কোষ্ঠকাঠিন্য হতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় ওরা আগেই চলে আসে, কারণ মানে মাসিকের সমস্যা দেখা দেয়। মাসিকের সমস্যা দেখা মাসিকের দেয়। সমস্যা দেখা দিলে ওরা ডাক্তারের শরণাপন্ন হয়। তখন তাদেরকে ওই মেয়ে ছেলেদের যে সমস্যাগুলো থাকে পাশাপাশি মাসিকের সমস্যা, এই জিনিসগুলো দেখে আরো কিছু লক্ষণ এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার হয়তো থাইরয়েড হরমোনের সমস্যা আছে, আধিক্য অথবা স্বল্পতা দেখা স্বল্পতা দিয়েছে। দেখা দিয়েছে। এবং তারপরে আমরা যে কাজটা করি, আমরা শারীরিক পরীক্ষার পাশাপাশি কিছু রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষার মাধ্যমে সেটা নির্ধারণ করি। নির্ধারণ। এবং থাইরয়েড হরমোনের বিভিন্ন রকম সমস্যা আছে এবং আমরা প্রথম যে পরীক্ষাগুলো করি সেগুলো হলো FT4 TSH থাইরয়েড হরমোনের পরীক্ষাগুলো করি এবং এই পরীক্ষাগুলো দেখে আমরা নির্ধারণ করি তার নির্ধারণ করে আসলে যেতে হবে। থাইরয়েড হরমোনের আধিক্য নাকি স্বল্পতা দেখা দিয়েছে। জি স্যার। এবং সেই অনুসারে আসলে আমরা তখন ম্যানেজ করি, ব্যবস্থাটা নিই। ব্যবস্থা নিয়ে। দর্শক, স্যার আপনাদেরকে বলে দিলেন যে থাইরয়েডের সমস্যার লক্ষণগুলো কি কি হতে পারে। আপনারা যদি আপনাদের মধ্যে সব সমস্যাগুলো দেখে থাকেন, অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। স্যার আমরা আমাদের ফেসবুকের কমেন্টগুলো নিয়ে আসছি, আমাদের ফ্যানরা কমেন্ট করেছেন। স্যার সেলিম মোহাম্মদ লিখেছেন উনি অনেক বেশি ঘামে, এটা কি থাইরয়েডের কোনো সমস্যা নাকি উনি জানতে চাচ্ছিলেন। ওনার বয়স কত? স্যার উনি বয়স লেখেননি স্যার। বয়স লেখেননি। না, অনেক বেশি ঘামা শুধুমাত্র অনেক বেশি ঘামার থাইরয়েড হরমোনের সমস্যা এটা হতে পারে, নাও হতে পারে। আরো অনেক কিছু বিষয় আছে। ওনার কি ওজন কমে যাচ্ছে কিনা, বুক ধড়ফড় করে কিনা, শরীর কাঁপে কিনা, আহ, উনি খাচ্ছেন বেশি কিন্তু স্বাস্থ্য আবার কমে যাচ্ছে, শরীর ভেঙে যাচ্ছে, এই টাইপের অন্য কোনো সমস্যা আছে কিনা, সেক্ষেত্রে হয়তো ওনার এটা চিন্তা করা। শুধুমাত্র একটা লক্ষণ দিয়ে কিন্তু বোঝা খুব কঠিন যে ওনার শুধু শরীর ঘামছে, তার থাইরয়েডের সমস্যা আছে কিনা। তবে আমার মনে হয় উনি একজন ডাক্তারের সাথে দেখা করতে দেখা পারেন, করতে করে এটা পারেন। নিশ্চিত হয়ে যাওয়া ভালো আর কি। জি স্যার। কেন বেশি ঘামবে, সবার তো আর বেশি ঘামে না, জি স্যার। ওনার কেন ঘামছে। দর্শক, আপনারা আমাদের ফেসবুকে যখন কমেন্ট করবেন, আপনাদের বয়সটি উল্লেখ করে কমেন্ট করলে স্যারের জন্য উত্তর দিতে সুবিধা হবে। স্যার এরপরে মাহমুদা রহমান তনু লিখেছেন ওনার ছেলের বয়স 16 বছর, তার TSH 0.09, এটা কি নর্মাল নাকি উনি জানতে চাচ্ছিলেন। আর কি করতে হবে, অন্য টেস্টগুলোর নাম উনি জানতে চাচ্ছিলেন, যে এটা দিয়ে সে বুঝতে পারবে যে তার বাচ্চা থাইরয়েড সমস্যা জিরো হয়েছে কিনা। পয়েন্ট 09 জিরো স্যার। নাইন এটা স্যার নর্মাল নয়। হ্যাঁ, মাহমুদা রহমান তনু। ওকে, মাহমুদুর রহমান তনু 0.09 এটা নর্মাল নয়, এটা অ্যাবনর্মাল। আপনার থাইরয়েড হরমোনের আধিক্য সম্ভবত তার দেখা দিয়েছে। অন্য পরীক্ষাগুলো আসলে এইখানে বলাটা হয়তো ঠিক হবে না। এটা নির্ধারণ করতে হবে যে তার শারীরিক অন্যান্য লক্ষণ। অনেক সময় সাবএকুট থাইরয়েডাইটিস দেখা যায় যে তার গলা একটু ফোলা আছে, আবার তার এই যে TSH টা একটু কম আসছে, সেক্ষেত্রে এক ধরনের ব্যবস্থা। আবার দেখা যায় তার অন্যান্য যে চোখ বড় হয়ে গেছে, সেটার জন্য অন্যরকম ব্যবস্থা। সো এটা হরমোনের চিকিৎসকের সাথে দেখা করলেই সেই জিনিসটা কোন লাইনে তার ইনভেস্টিগেশন করতে হবে সেটা বের হবে। বের হবে স্যার। শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারা সেটা বের করা সম্ভব না, সম্ভব তবে না। তার থাইরয়েডের প্রবলেম আছে এই পরীক্ষা দ্বারা সেটা বোঝা যাচ্ছে। জি স্যার।
স্যার এরপর রিয়া আহমেদ লিখেছেন ওনার হাইপোথাইরয়েডিজমের সমস্যা আছে, পিসিওএস আছে, হেয়ার ফল হয় ওনার প্রচুর, একনিও আছে ওনার প্রচুর, আর উনি ডেইলি থাইরোক্সিন 2.5 করে খাচ্ছেন। ওনার কোশ্চেন হলো যে খালি পেটে ওষুধ খাওয়ার কতক্ষণ পর নাস্তা খাওয়া যেতে পারে এবং ওষুধ খাওয়ার পরপরই কি নাস্তা খাওয়া যায় কিনা। খুব ভালো প্রশ্ন। ওনার স্যার রিয়া পলিসিস্টিক আহমেদ। ওভারিয়ান রিয়া আহমেদ, আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, সেই সাথে থাইরয়েডের সমস্যা আছে, হাইপোথাইরয়েডিজম। এই দুইটার একটা অ্যাসোসিয়েশন আছে। দেখা গেছে গবেষণায় যে যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে তাদের হাইপোথাইরয়েডিজম থাকার সম্ভাবনা বেশি থাকে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে খাওয়ার কতক্ষণ আগে, নর্মালি আমরা রোগীদেরকে বলে যে খাওয়ার আধা ঘন্টা আগে সে ট্যাবলেটটা খাবে, তবে খাওয়ার 1 ঘন্টা আগে খাওয়া ভালো ট্যাবলেটটা। আর হলো যে আপনি যদি কখনো সকালে ঘুম থেকে উঠে ট্যাবলেটটা খেতে ভুলে যান, তাহলে খাওয়ার 2 ঘন্টা পরে, আপনি ধরেন যে সকালে ভুলে গেছেন, নাস্তা করে ফেলছেন, তারপরে 2 ঘন্টা পরে পেট যখন খালি হবে তখন এই ট্যাবলেটটা খাবেন। মোট কথা এই ট্যাবলেটটা খালি পেটে খেতে হবে, কারণ খালি পেটে খেলে ট্যাবলেটটার অ্যাকশনটা ভালো হয়, ভালো হয়। সেই জন্য। স্যার এরপরে প্রিয় দর্শন দত্ত চৌধুরী লিখেছেন থাইরয়েডের জন্য কি সিজোফ্রেনিয়া হতে পারে কিনা, আর সিজোফ্রেনিয়া থাকলে থাইরয়েড পরীক্ষা করা উচিত কিনা উনি বিস্তারিত জানতে চাচ্ছিলেন স্যার। খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। ওনার নামটা হলো স্যার ওনার নাম হচ্ছে প্রিয় দর্শন দত্ত চৌধুরী। প্রিয় প্রিয় দর্শন স্যার। দর্শন, আপনাকে অনেক ধন্যবাদ। এই দুইটার সাথে খুব রিলেশন আছে। এক নম্বর হলো থাইরয়েড হরমোনের সমস্যার জন্য সিজোফ্রেনিয়া হয় না, বাট সিজোফ্রেনিয়া যাদের থাকে তারা যে সমস্ত ওষুধ ব্যবহার করেন সেগুলোর জন্য থাইরয়েড হরমোনের তারতম্য হতে পারে। সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যারা আহ, উম, একটা জিনিস একটু ক্লিয়ার হওয়া দরকার যে থাইরয়েড হরমোনের আধিক্য বা হ্রাস পাওয়ার জন্য তার মানসিক সমস্যা হতে পারে, তবে সিজোফ্রেনিয়া কিন্তু আহ, এরকম হয় না, এটা একটু ক্লিয়ার থাকতে হবে। আর আপনার সিজোফ্রেনিয়ার জন্য যে ওষুধগুলো খান সেগুলোর জন্য থাইরয়েড হরমোনের সমস্যা দেখা দেয়। সেই জন্য মানসিক চিকিৎসকের পাশাপাশি একজন হরমোন চিকিৎসকেরও কিন্তু পরামর্শ নেওয়া উচিত, যে উচিত। তার হরমোন লেভেল গুলো ঠিক আছে কিনা ঠিক সেটা আছে দেখার কিনা। জন্য। এবং এটা খুব ডাইরেক্ট রিলেটেড, এবং আমরা যখন দেখি যে খুব এই অ্যাসোসিয়েশনটা খুব কমন। স্যার আবার অনেকে অ্যান্টিসাইকোটিক ড্রাগস যারা নিচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগস তাদেরও দেখা যায় কিন্তু স্যার হরমোনে একটা আপ ডাউন হরমোনের চলে সমস্যা আসে দেখা স্যার। যায়, বিশেষ করে লিথিয়াম কন্টেনিং যে সমস্ত আর স্যার ড্রাগস আছে মহিলাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি প্রোল্যাকটিন হরমোনটাও স্যার অনেকের বেড়ে যায়, বেড়ে যায়। যার হ্যাঁ, জন্য চুল পড়াটা অতিরিক্ত বেড়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, এই কমপ্লেন নিয়ে এসে থাকে তারা। হ্যাঁ, হ্যাঁ। স্যার এরপরে মনি জাহেরিনা লিখেছেন ওনার থাইরয়েডের সমস্যা আছে, ওনার বয়স 45 বছর, মাঝে মাঝে সেটা বেড়ে যায়, আবার ম্যাক্সিমাম সময় সেটা নর্মাল থাকে। তো স্যার এটা ওনার জন্য কি কোনো ভয়াবহ কিছু কিনা। এক নম্বর হলো ওনার হলো হাইপোথাইরয়েডিজম আছে। হাইপোথাইরয়েডিজম জিনিসটা হলো যে আমি বলি আপনাকে যে আমাদের নর্মালি একজন মানুষের যতটুকু থাইরয়েড হরমোন দরকার ততটুকু থাইরয়েড গ্রন্থি আপনাকে সাপ্লাই দিতে পারছে না। সেই জন্য আমরা ট্যাবলেট হিসেবে 50 বা 100 বা 150 200 মাইক্রোগ্রাম বাইরে থেকে সাপ্লাই দিই, এটা ভর্তুকি আকারে দিই। হ্যাঁ, তো এটা বড় কোনো সমস্যা না, যে এটার জন্য জীবন মরণ কোনো সমস্যা না। বাট একটা কথা মনে রাখতে হবে যে এটা আপনার ভর্তুকি হিসেবে দিতেই হবে। যদি কোনো কারণে ইচ্ছে করে বন্ধ করে দেন তাহলে কিন্তু মারাত্মক সমস্যা দেখা দিতে পারে আপনার। এবং যদি তার এরকম হয় যে তার রিপ্রোডাক্টিভ এইজে হয়, তার বাচ্চার নেক্সট জেনারেশন, তাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। স্যার থাইরয়েডের সমস্যাটা কি জেনেটিক ভাবে মায়ের থেকে জেনেটিক্যালিও বাচ্চার কাছে হতে যেতে পারে, পারে। আর এমনিতেও জেনেটিক ছাড়াও হতে হতে পারে। পারে। স্যার এরপর লাভলি আইরিশ লিখেছেন ওনার বেবি নষ্ট হয়ে যায় কারণ ওনার থাইরয়েডের সমস্যা আছে, এখন ওনার সব ধরনের রিপোর্ট নর্মাল আছে, কিন্তু উনি কি এখন বেবি নিতে পারবেন কিনা আপনার কাছে জানতে চাচ্ছিলেন। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, কিন্তু সমস্যাটা হলো উনি বলেন নাই যে আসলে ওনার হাইপোথাইরয়েডিজম আছে নাকি হাইপারথাইরয়েডিজম আছে, সেই জিনিসটা বলা হয়নি। আর একটা জিনিস হলো যে থাইরয়েড হরমোনের জন্য সমস্যার জন্য খুব যে তার গর্ভ নষ্ট হয়ে যায়, এটা শুধুমাত্র অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি যাদের পজিটিভ থাকে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় আর কি। এছাড়া যে থাইরয়েড হরমোন বা হাইপোথাইরয়েডিজম তাদের গর্ভ বারবার নষ্ট হয় খুব কম। হ্যাঁ, তার অন্য কোনো গর্ভ নষ্টের কারণ আছে কিনা সেগুলোও কিন্তু আবিষ্কার করতে হবে। আর থাইরয়েড হরমোনের জন্য আমরা যদি তার সাপ্লিমেন্টেশন দিয়ে হরমোন লেভেলটা ঠিক রাখতে পারি, তাহলে আমার মনে হয় হরমোন জনিত কারণে বা থাইরয়েড হরমোনের জন্য তার গর্ভধারণের ওইরকম কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু ওনাকে অন্য কারণগুলো সেই সেই সাথে আবিষ্কার করতে হবে, যে
বারবার গর্ভ নষ্ট হওয়ার সেই কারণগুলো আছে কিনা। জি স্যার। এরপরে রায়হান কবির লিখেছেন, স্যার উনি আপনার কাছে জানতে চাচ্ছিলেন যে উনি ঠিক মতো খাওয়া দাওয়া করে কিন্তু ওনার ফিটনেসটা খুবই কম। তো উনার সবসময় একটা উইকনেস কাজ করে নিজের মধ্যে। তো এটা কি হরমোনজনিত কোনো সমস্যা কিনা? আসলে কি অল্প দুই একটা কথায় বের করা খুব কঠিন যে এই দুই একটা সেন্টেন্স দিয়ে হরমোন জনিত সমস্যা আছে কি না সেটা বের করা। এটা অনেক সময় যে আসলে সমস্যা নাই, এই এই জিনিসগুলো তার হয়, কিন্তু তার হরমোন জনিত সমস্যা নাই। আবার এরকমও আছে যে হরমোন জনিত সমস্যা আছে, এই জন্য তার এটা হচ্ছে। এটা আসলে ডিটেইলস হিস্ট্রি নিতে হবে, ওনার সাথে কথা বলে তারপর বোঝা যাবে যে আসলে হরমোন জনিত সমস্যা আছে কিনা। জি স্যার। বয়সটা কত বললো? স্যার উনি বয়স লেখেননি স্যার। বয়স লাগে না। আপনারা লেখার সময়, কমেন্ট করার সময় সবসময় বয়সটা উল্লেখ করলে ভালো হয়। দর্শক, আপনারা ফেসবুকে কমেন্ট করার আগে আপনারা আপনাদের বয়সটি উল্লেখ করে তারপর আপনাদের সমস্যাটি লিখবেন, তাহলে স্যারের জন্য উত্তর দিতে সুবিধা হবে। স্যার এরপরে রুনা আহমেদ লিখেছেন, ওনার থাইরয়েডের সমস্যা আছে, ওনার বয়স 32 বছর। উনি কি কি খাবার খেলে বা কি কি খাবার অ্যাভয়েড করতে হবে ওনাকে, যেটাতে ওনার থাইরয়েডের সমস্যাটি আরো বেড়ে যেতে পারে? উনি স্পেসিফিক্যালি স্যার জানতে চাচ্ছিলেন যে কাঁচা পেঁয়াজ খাওয়াতে কি কোনো সমস্যা হয় কিনা। আচ্ছা, প্রথম বলি যে আপনি বলেছেন থাইরয়েড হরমোনের সমস্যা। হ্যাঁ, থাইরয়েড হরমোনের সমস্যা, এই যে বললাম থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার সমস্যা আছে, কমে যাওয়ার সমস্যা আছে। তো কোন সমস্যাটা সেটা আপনি উল্লেখ করেন নাই। তো থাইরয়েড হরমোনের সাথে খাবার দাবারের ওরকম সরাসরি কোনো রিলেশন নাই। কিছু কিছু ওষুধ আছে, কিছু কিছু ড্রাগস আছে, যেগুলো একটু সতর্কতার সাথে খেতে হয় থাইরয়েডের সমস্যা থাকলে। কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেগুলোর সাথে থাইরয়েড হরমোনের সরাসরি কোনো যোগাযোগ নাই। তবে কিছু কিছু খাবার আছে, যেমন আয়োডিন সমৃদ্ধ খাবার, আয়োডিনের অভাবে যদি থাইরয়েড হরমোনের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আয়োডিন যুক্ত খাবার, মানে খাবার খাওয়া ভালো হবে। জি স্যার। স্যার এরপর মাহফুজুর রহমান লিখেছেন, ওনার টিএসএইচ বেশি 8, ওনার টিএসএইচ লেভেল ওকে। হচ্ছে 8। এটা হওয়ার কারণে উনি থাইরয়েডের 2টা করে থাইরক্সিন ট্যাবলেট খাচ্ছেন। এটা কি সারা জীবন খেতে হবে নাকি, এটা উনি জানতে চাচ্ছিলেন স্যার। চমৎকার প্রশ্ন আসতেছে, আমি খুব অভিভূত দর্শকদের প্রশ্ন দেখে। আহ, প্রথম কথা হলো যে থাইরয়েডের সমস্যা থাকলে সাধারণত সারা জীবন ওষুধ খেতে হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে আছে যে সারা জীবন ওষুধ খেতে হয় না, সেটা ডাক্তারই নির্ধারণ করবেন। যেমন ধরেন থাইরয়েড গ্রন্থির একটা ইনফ্লামেশন, যেটা সাবএকুট থাইরয়েডাইটিস বলি, জি তো স্যার। ওইটা কোনো কারণে থাইরয়েড হরমোনটা প্রথমে বাড়ছে তারপরে কমে গেছে, ওই ট্রানজিয়েন্ট পিরিয়ডে আমরা থাইরয়েক্সিন রিপ্লেসমেন্টটা দেই, তারপরে সে ভালো হয়ে যায় এবং তার আর কোনোদিন থাইরয়েড হরমোন লাগে না। তবে অধিকাংশ ক্ষেত্রে থাইরয়েড হরমোন সারা জীবন খেতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। থাইরয়েড হরমোন সাধারণত সারা জীবন খেতে হয়। জি স্যার। স্যার এরপরে জান্নাতুন নাইম লিখেছেন, ওনার বেবি কনসিভ করতে অনেক সময় লাগে, বাট যদিও ওনার বেবিটা কনসিভ হয় তারপরে ওনার মিসক্যারেজ হয়ে যায় প্রতিবারই। এটা কি হরমোনের কোনো সমস্যার কারণে হচ্ছে নাকি উনি জানতে চাচ্ছেন স্যার। আচ্ছা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আসলে উত্তর দেওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস, যে প্রথম 3 মাসে কি ওনার অ্যাবর্শন হয়, নাকি দ্বিতীয় 3 মাসে হয়, নাকি শেষের 3 মাসে শেষের গিয়ে তিন হয়। মাসে হয়। ঠিক আছে, হরমোনের প্রভাব আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হরমোনের পাশাপাশি ওনার অন্য জিনিসগুলো পরীক্ষা করে বের করা উচিত, এবং ওটা প্রথম 3 মাসে হচ্ছে কিনা। প্রথম 3 মাসে মানে যদি কোন হয়, সময়টাতে আসলে হচ্ছে যে হয় সেই প্রথম 3 মাস সময়টার যদি উপরে হয় তখন আমরা বলি যে নির্ভর করে তার বের করা সাধারণত উচিত। জেনেটিক জি জি। কজের জন্য হয়। দ্বিতীয় 3 মাস হলে আমরা সাধারণত বলি যে কানেকটিভ টিস্যু ডিজিজ, রিউমেটোলজিক্যাল কোনো সমস্যার জন্য হচ্ছে। শেষের 3 মাসে গিয়ে হলে আমরা বলি যে তার জরায়ু বা তার মায়ের কোনো সমস্যার জন্য, মায়ের কোনো সমস্যার জন্য সেই জন্য হচ্ছে। হচ্ছে আর কি। এটা হলো গ্রস একটা হিসাব আর কি। জি স্যার। তাই ওনাকেও আসলে নির্ধারণ করতে হবে একজন ডাক্তারের কাছে গিয়ে। নিশ্চয়ই উনি কথা বলেছেন। বলেছেন স্যার নিশ্চয়ই। দর্শক, আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার কোথায় বসেন বা স্যার কোথায় চেম্বার করেন। আপনারা আমাদের হেল্পলাইনে কল করে স্যারের চেম্বার সম্পর্কে জানতে পারবেন। 16484 এই নাম্বার ডায়াল করে আপনারা স্যারের সম্পর্কে জানতে পারবেন। স্যার এরপরে শরীফ টুটুল লিখেছেন, থাইরয়েড হরমোনের পরীক্ষা করা হয়েছে, ভালো ডায়াগনস্টিক সেন্টারে উনি করেছেন, রেজাল্ট তো ভালো এসেছে, কিন্তু তারপরেও থাইরয়েডের সিমটম দেখা যায় ফিজিক্যালি। অতিরিক্ত ঘাম, নার্ভাসনেসে এটা ওনার সমস্যা।
একটু দুর্বলতাও আছে, মেন্টালি উনি অনেক বেশি সেনসিটিভ। ওনার অনেকেই ভালো কোনো সলিউশন দিতে ওনাকে পারে নাই। এই ক্ষেত্রে উনি কি করতে পারেন? আচ্ছা, এখন কথা হলো যে থাইরয়েড হরমোন যদি নর্মাল থাকে তাহলে বাকি যে সমস্যাগুলো বললেন উনি নিজেই অত উত্তরটা দিয়ে দিয়েছেন, উনি একটু সেনসিটিভ। জি। সেই কারণেই ওনার এই বেশি বেশি ঘাম হচ্ছে, অ্যাংজাইটি গুলো হচ্ছে। ঠিক আছে। আরেকটা জিনিস হলো যে থাইরয়েড হরমোন যখন রিপ্লেসমেন্ট করা হয়, এটা মাঝে মাঝে পরীক্ষা করে দেখতে হয়। হরমোন লেভেলটা যদি বেড়ে যায় তখন কিন্তু তার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। শরীর বেশি ঘামা, বুক ধড়ফড় করা, শরীরের ওজন কমে যাওয়া, এবং এই সমস্ত লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু আবার ডক্টরের সাথে কথা বলতে হবে যে স্যার আমার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, আমি এখন কি করব। তখন হরমোন পরীক্ষা করিয়ে ডিসিশন নিতে হয় যে ডোজ কমানোর প্রশ্ন আছে কিনা। আছে কিনা। এটা কি আসলেও থাইরয়েড হরমোনের সমস্যার জন্য হয়েছে, নাকি অন্য কোনো অন্য সমস্যা কোনো নতুন করে সমস্যা যোগ নতুন। হয়েছে। জি তখন স্যার। অন্য কোনো সমস্যা থাকলে সেইটারও ট্রিটমেন্ট দিতে হয়। স্যার এরপর সাজিয়া আফরিন লিখেছেন, আমার হাইপোথাইরয়েডের সমস্যা আছে, এখন নর্মাল আছে আমার হরমোন লেভেল, কিন্তু ওজন অনেক ক্রমশ বেড়েই যাচ্ছে, তো এটা কি কারণে হচ্ছে উনি জানতে চাচ্ছিলেন। থাইরয়েড হরমোন লেভেল যদি নর্মাল থাকে তাহলে ওজনটা থাইরয়েড এর জন্য নাও হতে পারে। অন্য কোনো ওজন বৃদ্ধির কারণ আছে কিনা, ওনার লাইফস্টাইল কেমন, খাবার দাবার সেগুলোর কি অবস্থা, ওনার কোনো চর্বি ডিসঅর্ডার আছে কিনা, ওনার কোনো জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা, নানাবিধ বিষয় এটার সাথে জড়িত। হ্যাঁ, ওনার লাইফস্টাইল কেমন, উনি খাবার দাবার কেমন খায়, সারাদিন বসে থাকেন কিনা, এনার্জি এক্সপেন্ডিচার করা হয় কিনা আসলে, মানে উনি সেই সেডেন্টারি ওয়ার্কার কিনা হ্যাঁ, আসলে সেই সেটাই আমরা জিনিসগুলো বের করতে জানতে হবে। চাই। আসলে এটা অল্প পরিসরে জানা সম্ভব না, তবে থাইরয়েড হরমোন যদি স্বল্পতা দেখা দেয় তখন ওজন বাড়ে, বাড়ে। এটা একটা কারণ। হ্যাঁ। স্যার অনেকে আমাদের ফ্যানরা জানতে চাচ্ছিলেন, যেহেতু আপনি বলেছেন যে স্যার থাইরয়েডের হরমোনের সমস্যা হলে ঘাম বেশি হয়, হুম। তো স্যার অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে আমি অনেক বেশি ঘামি, তো স্যার এটাকে যদি একটু ব্রিফলি আপনি বলে দিতেন যে এটা আচ্ছা, ঠিক আসলে আছে। কেন হয় বিষয়টা বা কি। হলো যে ঘামার ক্ষেত্রে ছেলে মেয়ে আলাদা করে একটু চিন্তা করতে হবে। যে যদি মহিলা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, আহ, বয়স 40-45-এর বেশি, তারা কিন্তু অনেক সময় আছে মাসিক বন্ধ হওয়ার জন্য এমনিতে শরীর ঘামতে পারে। সেটা আলাদা একটা অসুখ, যেটার সাথে থাইরয়েড হরমোনের কোনো সম্পর্ক নেই। আবার থাইরয়েড হরমোন বেড়ে গেলেও শরীর ঘামতে পারে, শুধু শরীর ঘামা সেটা থাইরয়েড হরমোনের জন্য হয়েছে তা কিন্তু না। সেই সাথে অন্য কোনো লক্ষণ আছে কিনা একটু আগে আমি বলেছি, সেগুলো একটু মিলিয়ে দেখতে হবে আর ডাক্তারের সাথে কথা বলতে হবে। জি স্যার। এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আরেকটা জিনিস হলো যে এই বছরের ঘামটা আমি অন্য বছরের সাথে তুলনা করি না, এই জন্য যে এই বছর কিন্তু অনেক টেম্পারেচার বেশি, এমনিতেই শরীর অনেক বেশি ঘামে। ঘামে। জি স্যার। তো যদি অন্য কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। কিন্তু আমি যে লক্ষণগুলো বললাম সেরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই। মানে ঘামের পাশাপাশি যদি অন্য কোনো সমস্যা সমস্যা, যেগুলো স্যার শরীরের ওজন বলেছেন, কমে যাচ্ছে, বুক ধড়ফড় করে, ঠিক এগুলো আছে, থাকলে আপনারা ডাক্তারের শরণাপন্ন হতে অ্যাংজাইটি, পারেন। ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত আপনার। জি স্যার। স্যার এরপর আফরোজা কেয়া লিখেছেন, ওনার মাসিক 11 দিন থাকে, এটা কি হরমোনের কোনো সমস্যা কিনা, ওনার বয়স 34 বছর। 11 দিন কি একেবারে গুনেই সবসময় এগারো হ্যাঁ দিন স্যার, উনি থাকে ওটাই কিনা। লিখেছেন, ওনার রেগুলারলি। 7 থেকে 10 দিনের বেশি হলে, যদি সময় পার হয় তখন আমরা বলি যে অ্যাবনর্মালিটি আছে। ওনারটা মনে হচ্ছে নর্মাল হবে আর কি। জি স্যার। তারপরেও ওনার যদি অন্য কোনো শারীরিক লক্ষণ থাকে এটার পাশাপাশি হরমোনের সমস্যা সন্দেহ করলে গাইনি অথবা হরমোন বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন আর কি। জি স্যার। স্যার এরপর তাসনুবা ইসলাম লিখেছেন, উনি প্রেগনেন্ট, গত 5 মাস ধরে উনি টিএসএইচ টেস্ট করিয়েছে, ওনার লেভেল এসেছে 4.11। লাস্ট 4 মাস ধরে উনি থাইরিন ট্যাবলেটটি খাচ্ছে, বাট কয়েকদিন আগে আবার টেস্ট করেছেন উনি, তখন ওনার লেভেল এসেছে 4.46, মানে বেড়ে গিয়েছে। তো উনি জানতে চাচ্ছিলেন যে এটা কি কোনো সমস্যা কিনা। উম, এক স্যার নম্বর উনি আসলে 5 মাস, মানে 8 মাস প্রেগনেন্ট। 8 মাস। 8 মাস। জি। 8 মাসের প্রেগনেন্ট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হরমোন এখনো নর্মাল লেভেলে আসে নাই। বা আমি যদি এটাও বলি তাহলে হয়তো ভুল হবে না যে আসলে হরমোন লেভেলটা মনে হয় আপনার ঠিক ছিলই না আর কি। কারণ একটা নির্দিষ্ট লেভেল 2 বা 2.5 এবং 3 এর নিচে সাধারণত টিএসএইচ লেভেলটা গর্ভাবস্থায় থাকা লাগে। কিন্তু আপনার যেহেতু 4-এর উপরে বা 5-এর কাছাকাছি ছিল, ওই হরমোনটা আসলে ঠিক মতো লেভেলে আসে নাই আর কি। আর একটু ডোজটা হয়তো বাড়ানো যেত আর কি। আমার মনে হয় যে একজন ডাক্তারের সাথে কথা বলা ভালো হবে কথা ওনার বলা জন্য। ভালো হবে।
স্যার এরপর জান্নাতুল মনি লিখেছেন ওনার হাইপোথাইরয়েডিজমের সমস্যা আছে। ওনার বয়স 33 বছর। ওনার প্রচুর চুল পড়ে এবং উনি প্রচুর মোটা হয়ে যাচ্ছে। ওনার টিএইচএস লেভেল 18.74। উনি 2টা করে ট্যাবলেট খাচ্ছেন। উনি এখন কি করতে পারেন আপনার আচ্ছা আচ্ছা। কাছে থাইরয়েড জানতে হরমোন চাচ্ছিলেন? আমরা আমাদের দেশে থাইরয়েড হরমোনের সমস্যা আগেকার দিনে যেরকম আয়োডিনের সমস্যা ছিল, এখন আমাদের কিন্তু আয়োডিনের সমস্যা নাই, জি স্যার। অতটা নাই। এখন আমাদের মেইন সমস্যা হলো অটো ইমিউন ডিজিজ। থাইরয়েড হরমোন গ্রন্থির বিরুদ্ধে একটা শক্তি তৈরি হয়েছে, থাইরয়েডের কোষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেখান থেকে হরমোনটা বের হচ্ছে না, এই জন্য তো ওনার এই সমস্যাটা দেখা দিচ্ছে। জি আচ্ছা স্যার। ঠিক আছে। জি। তো এই অটো ইমিউন ডিজিজ গুলোর সাথে চুল পড়ে যাওয়ার কিছু রিলেশন আছে। রিলেশন আছে। তাহলে ওনার চুল পড়ে যাওয়া থাইরয়েড হরমোনের এটা একটা কারণ আছে, চুল পড়ে যাওয়ার অন্য কোনো অটো ইমিউন ডিজিজ আছে কিনা সেটাও মনে হয় একটু বের করার দরকার আছে ওনার ক্ষেত্রে আর কি। আর ওনার টিএসএস যেটা বললেন ওটা তো নর্মালে আসেই নাই, 18। 18.74 স্যার। ঠিক আছে, জি সেক্ষেত্রে স্যার। ওনার ডোজ বাড়াইতে হবে, জি জি। ডোজ বাড়ানোর দরকার আছে ডাক্তারের সাথে পরামর্শক্রমে। আপনি, আমার মনে হয় যে আপনি ইমিডিয়েটলি FT4 TSS পরীক্ষা করিয়ে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডোজটা ঠিক করে নেবেন। জি স্যার। স্যার থাইরয়েডের আরো একটি সমস্যা আছে যেটা স্যার অনেকেই হয়তো বা গলগণ্ড নামে চিনে থাকে, আমরা গয়টার বলি। তো স্যার গয়টা নিয়ে যদি একটু কিছু বলতেন। গলগণ্ড হলো থাইরয়েড গ্রন্থি যখন বড় হয়ে যায় যে কোনো কারণে, জি। সেটাকে আমরা গলগণ্ড বলি। গলগণ্ড। কারণ এই গলগণ্ড এরকমও হতে পারে যে তার থাইরয়েড হরমোন কম আবার গলগণ্ড, আবার থাইরয়েড হরমোন বেশি আবার গলগণ্ড। মানে এটা দুটাতেই থাকতে পারে দুইটাতেই স্যার। থাকতে পারে, জি। অথবা থাইরয়েড গ্রন্থির হয়তো টিউমার আছে, থাইরয়েড গ্রন্থির ক্যান্সার আছে, থাইরয়েড গ্রন্থির নডিউল আছে, সেক্ষেত্রেও তার কিন্তু গলগণ্ড থাকতে পারে আর কি। তো স্যার গলগণ্ড তো আয়োডিনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে মানে সবসময় যে আয়োডিনের অভাবে হবে তা কিন্তু নয়, না, অন্য কারণেও হতে পারে হতে আর কি। পারে। হ্যাঁ। স্যার আয়োডিন জনিত খাবারগুলো কি কি আছে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু আয়োডিন বলতেন। জনিত খাবার হলো, প্রথম কথা হলো আমরা দৈনন্দিন জীবনে যে খাবারগুলো গ্রহণ করে থাকি, যে সমস্ত খাবারের মধ্যে নরমাল কনসেন্ট্রেশন আয়োডিন আছে সেগুলো খেলে আর আলাদা করে আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়ার দরকার নেই। তবে যাদের, যেমন উত্তরবঙ্গে যে সমস্ত এলাকার খাবার আয়োডিনের পরিমাণ কম থাকে, সেই কম যে সমস্ত এলাকায় আছে সেই সমস্ত এলাকায় একটু বেশি বেশি করে আয়োডিন যুক্ত খাবার খাওয়ার দরকার আছে। আয়োডিন যুক্ত খাবার, যে আয়োডিন যুক্ত লবণ আছে, সামুদ্রিক মাছ আছে, ঠিক আছে, এগুলোতেই বেশি বেশি থাকে। ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি দর্শক আপনার কথা থেকে অনেক উপকৃত হয়েছেন। স্যার যদি ডক্টরের উদ্দেশ্যে কিছু বলতেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে দেশবাসীর উদ্দেশ্যে থাইরয়েড হরমোন নিয়ে এবং হরমোন জনিত সমস্যা নিয়ে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এই মেসেজগুলো আসলে আমরা এত বড় পরিসরে আসলে ইন্ডিভিজুয়াল রোগীদেরকে দেখে এত বড় পরিসরে বলার আসলে সুযোগ নাই। ডক্টরওয়ালা সেই সুযোগটা করে দিয়েছে, সেজন্য ডক্টরওয়ালাকে অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে আপনারা আরো অনেক ভালো করবেন, মানুষকে বিভিন্ন রোগ, হরমোন জনিত না শুধু, বাংলাদেশে আরো একজন শরীরে যে যে ধরনের রোগ হতে পারে সেগুলোর বিষয়ে আপনারা মানুষকে সচেতন করতে পারবেন, এবং আপনাদের প্রতি অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। দর্শক দেখতে দেখতে আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন ডক্টরলা.কম বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে দেশ জুড়ে রেজিস্টার্ডকৃত ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন www.doctorla.com এই ঠিকানায়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ডক্টরলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।